ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয় তাই না? এ এক এমন শত্রু যে প্রতি বছরই ফিরে আসে নতুন নতুন রূপে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। এই মাইক্রোস্কোপিক শত্রুর একটা প্রোফাইল তৈরি করব আমরা, বোঝার চেষ্টা করব এটা ঠিক কিভাবে কাজ করে, কিভাবে আক্রমণ করে, আর সবচেয়ে বড় কথা, এর থেকে বাঁচার উপায়টাই বাকি। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে যা দেখা যাচ্ছে এই ছোট্ট জটিল যন্ত্রটা, এটাই কিন্তু আমাদের সাধারণ মৌসুমি সর্দি কাশি থেকে শুরু করে ভয়ঙ্কর সব বিশ্বব্যাপী মহামারীর জন্য দায়ী। আর এর সাফল্যের আসল রহস্যটা কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে। সেটা হলো নিজের হাজার হাজার কপি তৈরি করার এক নিখুঁত ক্ষমতা। আর ঠিক এইটাই একে এত ভয়ঙ্কর একটা প্রতিপক্ষ বানিয়ে তুলেছে। আচ্ছা, তাহলে প্রথম ধাপে আমরা হুমকিটাকে শনাক্ত করার চেষ্টা করব, কারণ সব ফ্লু ভাইরাস কিন্তু একরকম নয়। দেখুন, ভাইরাসের মূল গঠনটা কিন্তু শুনতে বেশ সহজ। এর বাইরের দিকে কাঁটার মতো দুটো প্রধান প্রোটিন থাকে। একটার নাম হিমাগ্লুটিনিন বা সংক্ষেপে HA, আর অন্যটা নিউরামিনিডেজ মানে NA। এগুলোকে বলা যেতে পারে ভাইরাসের মাস্টার কি, মানে সংক্রমণের জন্য যা যা দরকার তার সব চাবি। HA হলো সেই চাবি যা দিয়ে ভাইরাস আমাদের কোষের তালা খোলে, মানে ভেতরে ঢোকে। আর NA হলো বের হয়ে যাওয়ার চাবি, মানে নতুন ভাইরাসগুলো যখন কোষ থেকে বেরিয়ে আসে তখন এই চাবিটা কাজে লাগে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখুন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কিন্তু মোট 4টা পরিবার, কিন্তু এর মধ্যে শুধু একটাই আছে যেটা বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা রাখে, আর সেটা হলো ইনফ্লুয়েঞ্জা A। কেন? কারণ এটাই পাখি, শূকর আর মানুষের মধ্যে লাফিয়ে লাফিয়ে নিজেকে বদলাতে পারে আর ছড়াতে পারে। টাইপ বি যেটা, ওটা শুধু আমাদের মৌসুমি ফ্লুয়ের কারণ, আর বাকি দুটো C আর D ওগুলো মানুষের জন্য তেমন কোনো চিন্তার কারণই না। এবার আসা যাক ভাইরাসের সবচেয়ে খতরনাক দিকটায়। এর আসল গোপন অস্ত্র হল ছদ্মবেশ নেওয়ার ক্ষমতা। মানে এটা কিভাবে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেয়। তো এই ভাইরাসটা নিজেকে বদলায় মূলত দুটো উপায়ে। একটা হলো অ্যান্টিজেনিক ড্রিফট। ভাবুন, এটা অনেকটা একজন স্পাইয়ের শুধু কোডটা পাল্টে ফেলার মতো ছোটখাটো পরিবর্তন, আর এটার কারণেই কিন্তু প্রতি বছর সিজনাল ফ্লু ফিরে আসে। কিন্তু দ্বিতীয়টা, অ্যান্টিজেনিক শিফট, ওটা হলো গিয়ে একেবারে নতুন একটা পরিচয়পত্র চুরি করে ফেলার মতো। এটা একটা হঠাৎ করে ঘটা বিশাল পরিবর্তন, যখন দুটো আলাদা ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল মিশে যায়। আর ঠিক এটাই একটা ভয়াবহ মহামারীর রেসিপি। এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিভাবে এটা হয়। ধরুন একটা পাখির ফ্লু ভাইরাস আর একটা মানুষের ফ্লু ভাইরাস, দুটোই একই সময়ে একটা শূকরকে আক্রমণ করল। এখানে শূকরের শরীরটা একটা মিক্সিং পটের মতো কাজ করে, যেখানে দুটো ভাইরাসই একসাথে থাকে। আর এর ভেতরেই দুটো ভাইরাসের জিন নিজেদের মধ্যে অদলাবদলি করে ফেলে, আর তৈরি হয় সম্পূর্ণ নতুন একটা হাইব্রিড ভাইরাস। এমন একটা ভাইরাস যা মানব শরীর আগে কখনো দেখেনি, যার বিরুদ্ধে আমাদের কোনো ইমিউনিটিই নেই। আর ঠিক এভাবেই একটা বিশ্বব্যাপী মহামারীর দরজা খুলে যায়। আচ্ছা, ভাইরাস কিভাবে নিজেকে বদলায় তা তো আমরা দেখলাম। এবার চলুন আরেকটু ভেতরে যাই, দেখি একটা ভাইরাস ঠিক কিভাবে আমাদের শরীরের একটা কোষকে হাইজ্যাক করে ফেলে। এর পুরো অ্যাটাক প্ল্যানটা একবার দেখে নেওয়া যাক। একটা সেলকে হাইজ্যাক করার জন্য ভাইরাস মোট 6টা ধাপ ফলো করে। প্রথমে সেলের গায়ে গিয়ে নিজেকে আটকে নেয়। তারপর সেলের ভেতরে ঢুকে পড়ে, ভেতরে ঢুকে নিজের খোলসটা খুলে ফেলে আর নিজের জেনেটিক কোডটা বের করে দেয়। এরপর সেলের মেশিনারি ব্যবহার করে নিজের হাজার হাজার কপি বানায়। সেই কপিগুলো এক জায়গায় হয়ে নতুন ভাইরাস তৈরি হয়, আর শেষে সেলটা ফাটিয়ে বেরিয়ে পড়ে। এই ছবিটায় পুরো প্রক্রিয়াটা একেবারে পরিষ্কার। খেয়াল করে দেখুন ভাইরাসটা কিভাবে নিজের RNA মানে ওর জেনেটিক ব্লুপ্রিন্টটা সোজা সেলের নিউক্লিয়াসের ভেতরে পাঠিয়ে দিচ্ছে। আর যেই মুহূর্তে এটা ঘটে, ব্যাস, ওই সেলটার আমাদের থাকে না। ওটা তখন একটা ভাইরাস তৈরির ফ্যাক্টরিতে পরিণত হয়। দিনরাত শুধু ভাইরাসের নতুন প্রোটিন আর RNA তৈরি করতে থাকে। এরপর এই নতুন অংশগুলো এক হয়ে হাজার হাজার নতুন ভাইরাস তৈরি করে, আর বাডিং নামের একটা প্রক্রিয়ায় সেল থেকে বেরিয়ে পড়ে নতুন সেল আক্রমণ করার জন্য। চক্রটা চলতেই থাকে। তাহলে প্রশ্ন হল, যখন আমাদের ফ্লু হয়, ওই যে গা ম্যাজম্যাজ করে, জ্বর আসে, গা হাত পা ব্যথা করে, তখন আসলে শরীরের ভেতরে কি চলে? এই সব লক্ষণগুলো আসলে আর কিছুই না, আমাদের শরীরের ভেতরে চলা একটা যুদ্ধের সাইড এফেক্ট। আমাদের ইমিউন সিস্টেম যখন এই আক্রমণকারী ভাইরাসের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করে, তখনই এই উপসর্গগুলো আমরা অনুভব করি। তো শত্রুর শক্তি সম্পর্কে তো আমরা জানলাম, কিন্তু আমরাও তো আর বসে নেই, তাই না? চলুন এবার দেখি বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কিভাবে এই ভাইরাসের বিরুদ্ধে পাল্টা জবাব দিই। আমাদের হাতে সবচেয়ে বড় অস্ত্র হল ভ্যাকসিন, আর এটারও কিন্তু প্রধানত দুটো ধরন আছে।
একটা হলো মৃত বা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এখানে ভাইরাসের মৃত কণা ব্যবহার করা হয়, যাতে আমাদের ইমিউন সিস্টেম শুধু শত্রুকে চিনতে শেখে, কিন্তু কোনো ঝুঁকি থাকে না। এটা বিশেষ করে যাদের ইমিউনিটি দুর্বল তাদের জন্য খুব নিরাপদ। আর অন্যটা হলো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এখানে একটা জ্যান্ত কিন্তু খুবই দুর্বল করে দেওয়া ভাইরাস ব্যবহার করা হয়। এটা অনেকটা আসল ইনফেকশনের একটা মহড়ার মতো কাজ করে, যার ফলে শরীর অনেক বেশি শক্তিশালী আর দীর্ঘস্থায়ী একটা ডিফেন্স তৈরি করতে পারে। আর যারা এর মধ্যেই সংক্রমিত হয়ে গেছে তাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে, আর সেটা হলো অ্যান্টিভাইরাল ড্রাগস। এই ওষুধগুলো খুব স্মার্টলি কাজ করে। এরা ভাইরাসের নির্দিষ্ট কিছু যন্ত্রপাতিতে গিয়ে আক্রমণ করে। যেমন কিছু ড্রাগস আছে যারা ভাইরাসের M2 প্রোটিনকে টার্গেট করে। এটা ভাইরাসের সেলের ভেতরে খোলস ছাড়ার প্রক্রিয়াটাকে আটকে দেয়। আবার ওসেলটামিভিরের মতো ওষুধগুলো ভাইরাসের NA প্রোটিনকে ব্লক করে দেয়। মনে আছে তো, NA হলো ভাইরাসের বেরিয়ে যাওয়ার চাবি। তো এই ওষুধগুলো ওই বেরোনোর দরজাই বন্ধ করে দেয়, যাতে নতুন ভাইরাসগুলো আর ছড়াতে না পারে। তো এই যুদ্ধটা তো আজকের নয়, এটা একটা চলমান যুদ্ধ। চলুন একবার ইতিহাসের দিকে তাকাই আর বোঝার চেষ্টা করি ভবিষ্যতের জন্য বাজিটা ঠিক কতটা বড়। গত 100 বছরে আমরা বেশ কয়েকটা বড় ইনফ্লুয়েঞ্জা মহামারীর মধ্যে দিয়ে গেছি। 1918 সালের সেই ভয়াবহ স্প্যানিশ ফ্লু, তারপর 1957 এশিয়ান ফ্লু, 1968 হংকং ফ্লু, আর সবচেয়ে সাম্প্রতিক 2009 সালের সোয়াইন ফ্লু। প্রত্যেকটা মহামারী কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরই একটা নতুন চেহারার কারণে হয়েছিল। এখানে একটা স্পষ্ট প্যাটার্ন কিন্তু চোখে পড়ার মতো। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুটা ভয়ের তথ্যটা। গত 100 বছরে যে 4-4টে বড় মহামারী হয়েছে, তার প্রত্যেকটার মধ্যেই পাখির ফ্লু থেকে আসা জিন পাওয়া গেছে। এটা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ওই অ্যান্টিজেনিক শিফট প্রক্রিয়াটা কতটা মারাত্মক। আর নতুন মহামারী তৈরিতে পশু পাখির জগৎটা কত বড় একটা ভূমিকা রাখে। এই বার চার্টটা দেখলে ঝুঁকির মাত্রাটা হয়তো আরও ভালোভাবে বোঝা যাবে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যাটা একবার দেখুন। 2009 সালে সোয়াইন ফ্লুতে মারা গিয়েছিল প্রায় 12,500, আর 1918 সালে স্প্যানিশ ফ্লুতে প্রায় 7.25 লক্ষ। এই আকাশ-পাতাল পার্থক্যটাই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে একটা নতুন ইনফ্লুয়েঞ্জা স্ট্রেইন কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা খুবই জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আমাদের হাতে এখন বিশ্বজুড়ে নজরদারির ব্যবস্থা আছে, আগের চেয়ে অনেক উন্নত ভ্যাকসিন প্রযুক্তি আছে, অ্যান্টিভাইরাল ওষুধ আছে, কিন্তু এত কিছুর পরেও আমরা কি পরবর্তী ইনফ্লুয়েঞ্জা মহামারীর জন্য সত্যি সত্যি প্রস্তুত? কারণ শত্রু কিন্তু এক মুহূর্তের জন্য থামছে না, সে অনবরত নিজেকে বদলে চলেছে, আর সময়ের সাথে এই দৌড় হয়তো কখনোই থামবে না।